অর্থ, সম্পত্তি এইসব ব্যাংক ব্যালেন্স ভরাতে পারলেও সম্পর্কের গিঁট কিন্তু মজবুত করতে পারে না। রক্ত বেইমানি করলেও করতে পারে, কিন্তু মনুষ্যত্ব আর সততা কখনো বিশ্বাসঘাতকতা করে না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শর্মিলা নামক এক পরিচারিকার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সান্যালবাবু বর্তমানে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। ওনার বিশাল বসত বাড়িটাতে বর্তমানে সদস্য বলতে শুধুমাত্র ওনার স্ত্রী আর উনি। মাস গেলে বেশ ভালো টাকায় পেনশন পান তিনি। সান্যালবাবু এবং ওনার স্ত্রীর একটি মেয়ে রয়েছে, তুলিকা। বর্তমানে তুলিকার সাথে তার মা বাবার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, শুধুমাত্র বিষয় সম্পত্তিগত ব্যাপারে। তুলিকা নিজের স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে দিল্লিতে বসবাস করছে। সান্যালবাবুদের বাড়িতে শর্মিলা নামক এক পরিচারিকা কাজ করে। বড্ড ভালো আর বিশ্বস্ত মেয়েটি। ঘরের কাজবাজ, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা থেকে শুরু করে রান্নাবান্নাতেও সাহায্য করে যায় সান্যাল গিন্নিকে শর্মিলা। ওর সাথে কিন্তু শুধুমাত্র বাসন মাজা, ঘর পোছা আর রান্নার কাজে সাহায্য করে দেওয়ার কথাই হয়েছিল কাজে আসার পূর্বে, কিন্তু তা সত্ত্বেও বাড়তি বাড়তি কাজ নিজের থেকেই শর্মিলা করে দিয়ে যায় সান্যাল গিন্নিকে। কারণ ওর নাকি গিন্নিমার সাথে কাজ করতে ভারী ভালো লাগে। গিন্নিমার কষ্ট নাকি ও দেখতে পারে না। শর্মিলাও যেরকম সান্যালবাবু এবং ওনার স্ত্রীকে ভালোবাসে, ওনারাও শর্মিলাকে বড্ড বেশি ভালোবাসেন। একদিন সকালবেলা সান্যালবাবু বাজার সেরে এসে হাঁপাতে হাঁপাতে নিজের গিন্নিকে বললেন, জানো তো লতা, বাজারে জিনিসপত্রের এত দাম না, কোনো জিনিসপত্রে হাত দেওয়া যাচ্ছে না। হাত দিতে গেলেই ছ্যাঁকা লেগে যাচ্ছে রীতিমতো। এ কথা শুনে রান্নাঘরে কাজ করতে থাকা সান্যাল গিন্নি উঠে এসে সান্যালবাবুকে বললেন, সে কি বলো গো, হঠাৎ করে এরকম দাম বেড়ে গেল কেন? তখন সান্যালবাবু নিজের গিন্নির কথার উত্তরে বললেন, আরে ভুলে গেলে নাকি, পরশু তো জামাই ষষ্ঠী। এই কথা শুনে সান্যাল গিন্নির পায়ের তলার মাটিটা যেন নিমেষের মধ্যে কেঁপে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সান্যাল গিন্নি নিজের স্বামীর কথার উত্তরে বললেন, আমাদের ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তুমি মনে রাখলেও রাখতে পারো, কিন্তু আমি ভুল করেও কখনো মনে রাখতে চাই না। এই কথা শুনে সান্যালবাবু এবার স্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে বললেন, এই দিনটাতে তোমার বড্ড বেশি কষ্ট হয় তুলিকার জন্য, তাই না? এই কথাটা শুনে সান্যাল গিন্নির চোখটা ছলছল হয়ে উঠল। তখন সান্যালবাবু বললেন, একটা ফোন করতে পারো তো তুলিকাকে একবার। সান্যাল গিন্নি নিজের কান্নাটাকে প্রশমিত করে বলে উঠলেন, কখনো না, আমার মেয়ে আমার কাছে মারা গেছে। নিজের জামাই যদি এরকম করতো মানা যেত, কারণ ও পরের ছেলে, কিন্তু নিজের পেটের মেয়ে, যাকে কিনা ছোট থেকে এত আদর যত্ন করে বড় করে তুললাম, যার কাছে নাকি নিজের মা বাবা ছাড়া আর কেউ আপন ছিল না, সেই মেয়েই আজকে সামান্য এই বসত বাড়িটা তাদের নামে করে তাদের সাথে ফ্ল্যাটে চলে যায়নি, সেই জন্য আমার সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। এরকম মেয়ে থাকার থেকে না থাকাটাই শ্রেয় বলে আমি মনে করি। আমরা তো এখনও যথেষ্ট শক্ত সামর্থ্য রয়েছি, বলো, কেনই বা অন্যের ঘাড়ের বোঝা হতে যাব এত তাড়াতাড়ি? সান্যালবাবু এবং ওনার গিন্নির এই কথোপকথনের মধ্যেই দরজা দিয়ে ঢুকে পড়ল শর্মিলা। শর্মিলা ঘরে এসেই সান্যাল গিন্নিকে বলল, গিন্নিমা, কি টিফিন খাবে আজকে বলো তো? কাকাবাবু অনেক দিন ধরে বলছে গরম গরম রুটি আর আলু ভাজা করে দিতে। করবো আজকে গিন্নিমা। শর্মিলার কথা শুনে সান্যাল গিন্নি বললেন, সেসব পরে হবে ক্ষণ, তুই আগে আমাকে বল, পরশু তো জামাই ষষ্ঠী, কদিন ডুব মারবি, সেই বুঝে আমি নিজেকে গুছিয়ে রাখবো। জামাই ষষ্ঠীর প্রসঙ্গটা শুনে শর্মিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমাদের আর জামাই ষষ্ঠী? আমার সৎ মা যখন আমাকে বিয়ে দিয়ে ওই বাড়ি থেকে বিদায় করেছিল, তখন পাকাপাকিভাবে আমাকে বলে দিয়েছিল আর যেন জীবনেও ওই বাড়ির গণ্ডি না পেরোই। আর সাথে এটাও বলে দিয়েছিল আমি যেন ভুলে যাই বাপের বাড়ি বলে আমার একটা বাড়ি রয়েছে। তারপর থেকে আর ওই বাড়িতে যাওয়া হয়ে ওঠে না গো। কাজেই জামাই ষষ্ঠী আর পালন হয় না। আমার সাথে সাথে আমার বরটার ভাগ্যটাও খুবই খারাপ। মা মরা মেয়ের জামাই ষষ্ঠী হবে কোথা থেকে বলো?
এই কথা শুনে সান্যালগিন্নির বুকটা ছ্যাক করে উঠল। তখন তিনি আর বিশেষ কিছু বললেন না। শর্মিলাকে বললেন রান্নাঘরে গিয়ে রুটি আর আলু ভাজা করে দিতে। এরপর জামাই ষষ্ঠীর দিন সকাল থেকেই সান্যালগিন্নির মনটা ভীষণ ভারী হয়ে রয়েছে। তিনি খুব ভালো মতো জানেন যে জামাই ষষ্ঠীতে চোখের জল ফেলতে নেই, এতে মেয়ে আর জামাইয়ের অমঙ্গল হয়। কিন্তু সেদিন সান্যালগিন্নির চোখ যেন ওনার কথাই শুনতে চাইছে না। নিজের থেকেই চোখের থেকে জল গড়িয়ে পড়ছে ওনার অজান্তেই। এমন সময় সান্যালবাবু সান্যালগিন্নিকে ডাক দিয়ে বললেন, ওগো শুনছো, একটু বাইরে বেরিয়ে এসো তো। সান্যালগিন্নি তাড়াতাড়ি করে নিজের শাড়ির আঁচলটা দিয়ে চোখের জল মুছে বাইরে বেরিয়ে এসে সান্যালবাবুকে বললেন, কি হয়েছেটা কি, এত হাঁকডাক করছো কেন? এই কথা বলতে বলতেই সান্যালগিন্নি দেখলেন সান্যালবাবুর হাতে দুটি ব্যাগ রয়েছে। একটি ব্যাগে ভর্তি ফলমূল, মিষ্টি, সবজি, আরেকটি ব্যাগে দামি শাড়ি আর একটা জামা প্যান্টের পিস রয়েছে। এটা দেখে বেশ অবাক হয়ে সান্যালগিন্নি ওনার বরকে প্রশ্ন করে বললেন, এসব কি, সকাল সকাল এসব কি নিয়ে হাজির হলো তুমি? তখন সান্যালবাবু একটা রহস্যময় হাসি এসে বললেন, জমিয়ে বাজার করে এনেছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেখি, একটু বেরোবো, দরকার আছে। তখন সান্যালগিন্নি বললেন, এখন আবার কোথায় বের হবে? তখন সান্যালবাবু বললেন, বেশি প্রশ্ন না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, না হলে দেরি হয়ে যাবে যে। তারপর সান্যালগিন্নি আর কোনো প্রশ্ন না করে ভালো একটা শাড়ি পরে তৈরি হয়ে নিলেন। স্কুটারে করে সান্যালবাবুর পেছনে বসে যেতে যেতে সান্যালগিন্নি আবারও প্রশ্ন করে বললেন, আচ্ছা, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? তুলিকারা কি কলকাতায় এসেছে নাকি? আমি কিন্তু ওর মুখটা পর্যন্ত দেখব না বলে দিলাম। তখন সান্যালবাবু বললেন, আরে না না, সে সব কিছু নয়, চুপচাপ বসে থাকোই না, দেখো না কোথায় নিয়ে যাই। তার কিছুক্ষণ পর সান্যালবাবুর স্কুটারটা এসে দাঁড়ালো একটা ছোট্ট ঝুপড়ির সামনে। কড়া নাড়তেই দরজা খুলে দিল শর্মিলা। সান্যালবাবু এবং ওনার গিন্নিকে দেখে অত্যন্ত ব্যস্ত হয়ে শর্মিলা বলে উঠল, এই যে শুনছো, গিন্নিমা আর কাকাবাবু এসেছেন, তাড়াতাড়ি করে এসো। তারপর শর্মিলা আর তার কর্তা মিলে ঘরের ভেতরে নিয়ে গেল সান্যালবাবু এবং ওনার স্ত্রীকে। সেদিন শর্মিলা একটা ভালো শাড়ি পরেছিল, বেশ মিষ্টি লাগছিল দেখতে ছোট্ট মেয়েটাকে। ছোট্ট এক কামরার ঘরটা বেশ পরিপাটি করে সাজানো ছিল। ঘরটা বেশ ছোট হলেও ঘরটার পরিপাটি করে সাজানোটা বেশ মন কেড়ে নিল সান্যালবাবুর গিন্নির। তিনি দেখলেন মেঝেতে একটা আসন পাতা রয়েছে এবং সামনে ধান দুব্বা রাখা আর প্রদীপ জ্বলছে। এতক্ষণে সান্যালবাবুর পুরো পরিকল্পনাটা বুঝতে পারলেন সান্যালগিন্নি। সামনের আলনা থেকে আরও একটি আসন নিয়ে সেই আসনটার পাশে রাখলেন সান্যালগিন্নি। তারপর সেখানে শর্মিলা আর তার বরকে বসতে বললেন তিনি। সান্যালগিন্নির কথায় তারা সেখানে বসা মাত্রই সান্যালগিন্নি এবং সান্যালবাবু দুজনে মিলে মন ভরে আশীর্বাদ করলেন শর্মিলা আর তার বরকে। সেদিন সান্যালগিন্নি বুঝতে পেরেছিলেন রক্তের সম্পর্ক থাকলেই যে শুধুমাত্র মা বাবা হওয়া যায় সেটা কখনোই নয়। আর রক্তের সম্পর্কের মেয়ে বা ছেলে সবসময় সন্তানের পরিচয় দিতে পারে না। তারপর শর্মিলা আর তার বরের হাতে সেই শাড়ি আর জামা প্যান্টের পিসটা তুলে দিয়ে সান্যালগিন্নি বললেন, পরের জন্মে যদি নিঃসন্তান হই তাও কোনো আফসোস থাকবে না, যদি তোর মতো একটি মেয়ে আমার পাশে থাকে। এই কথাটা শুনে শর্মিলার মনটাও ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে শর্মিলা সান্যালগিন্নির হাতে একটি ছাপা শাড়ি এবং সান্যালবাবুর হাতে একটি ধুতি পাঞ্জাবি তুলে দিয়ে বলল, ভীষণ আফসোস ছিল জানো তো, নিজের রোজগারের টাকায় কখনো মা বাবাকে কিছু দিতে পারিনি সেই নিয়ে, কিন্তু আজকে সেই আফসোস আমার ঘুচে গেল। মা নেই বলে সেই মর্মটা বুঝি, থাকলে হয়তো এভাবেই অবহেলা করতাম। তারপর সান্যালগিন্নি শর্মিলা আর তার বর অর্থাৎ মেয়ে আর জামাইকে জড়িয়ে ধরে আদর করলেন। শর্মিলা নিজের সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব সেদিন রান্না করেছিল বেশ জমিয়ে। খেতে বসে সান্যালগিন্নি এবং সান্যালবাবুর পাতে ছিল একটু মোটা চালের ভাত, ডাল, পটল ভাজা, পটলের খোসা বাটা আর আলু দিয়ে চারা পোনা মাছের ঝাল। তৃপ্তি করে পেট ভরে খেতে খেতে সান্যালবাবু সেদিন বলেছিলেন, এই অসাধারণ তৃপ্তিদায়ক খাবারটা খাওয়ার জন্য কিন্তু প্রতি বছর জামাই ষষ্ঠীটা হওয়া চাই। সেদিন সান্যালবাবুর এই কথায় খেতে বসে সকলে মিলে হো হো করে হেসে উঠেছিল।
বন্ধুরা, মনের দিক থেকে ধনী হতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সন্তান না থাকলে হয় এক জ্বালা, আর যার থাকতেও নেই তার হয় শত জ্বালা। দ্বিতীয়ত, টাকা পয়সা সম্পত্তি এইসব দিয়ে কখনোই কিন্তু সম্পর্কের হিসেব নিকেশ করা যায় না। তৃতীয়ত, সম্পত্তিগত দিক থেকে ধনী হওয়াটা কখনোই ধনী নয়, বরং মনের দিক থেকে উদার হওয়াটাই প্রকৃত অর্থবানের পরিচয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।